আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো। স্বৈর শাসনের সমাপ্তি ঘটানো ঐতিহাসিক 5ই আগস্টে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা। বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার প্রত্যয়। মানবিক বাংলাদেশ গঠন করে জুলাই শহীদদের ঋণ পরিশোধে তারেক রহমানের আহ্বান। উগ্রবাদ, চরমপন্থার উত্থান রোধে সতর্কতা। মানিক মেরিনা এভিনিউয়ে 26 দফা ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ বিকেলে। দিনভর আয়োজনে সব স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে সারা দেশ থেকে বিশেষ ট্রেনে ঢাকায় ছাত্র জনতা। জেলায় জেলায় শহীদদের প্রতি শ্রদ্ধা ও দোয়া মাহফিল। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে কুড়িগ্রামে প্রকৃত জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশ সংরক্ষণের উদ্যোগকে বিশিষ্টজনদের স্বাগত। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলো হচ্ছে বিস্তারিত সংবাদ। আর শুরুতেই থাকছে ছাত্র জনতার অভ্যুত্থানের 1 বছর। আজ সেই ঐতিহাসিক 5ই আগস্ট। গত বছরের এদিন ছাত্র গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাসে যোগ হয় এক নতুন অধ্যায়ের। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, দেশের মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার। প্রধান উপদেষ্টা বলেন, বিগত 16 বছরে দেশে মাফিয়াতন্ত্র কায়েম হয়েছিল। রিপোর্ট করছেন মোস্তফা মল্লিক। আমাদের জুলাই শহীদ পরিবার এবং আহতদের আমরা আসলে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজন করা হয় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। গত বছরের অভ্যুত্থানের স্মৃতি স্মরণ করেন বক্তারা। সে সময় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। ভোর 4টা 10-এ মারা যায়, একটা বছর হয়ে যায়, আমার ছেলের কোনো বিচার পাইনি। 10 নাম্বার দিয়ে যাচ্ছিলাম, পুলিশরা আমাকে এত পিটান পিটায় যে আমার 2টা হাত ব্লক হয়ে গেছে। পরের দিন যখন সকালে গেছে, এরকম অবস্থায় ওকে দেখছে। আমি যে আন্দোলনে গিয়েছিলাম আমার মাকে আমি বলিনি, কিন্তু আজকে যদি আমি উত্তরায় আন্দোলন করেছিলাম, সেখানে গুলিবিদ্ধ হয়ে পড়ে মরে থাকতাম। দেশের মানুষের বুকে গুলি চালিয়ে। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তৃতা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি অভিযোগ করেন, আহতদের চিকিৎসা না দেওয়ার জন্য হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল। তারা নির্বিচারে গুলি করেছে, গ্রেপ্তার করেছে, ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের তথ্য লুকাতে চেয়েছে। রাতের অন্ধকারে এলাকায় এলাকায় অভিযান চালিয়ে ছাত্রদের আটক করেছে। গুলিবিদ্ধ আহতদের তারা হাসপাতালে চিকিৎসা নিতে দেয়নি। হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন আহতদের ভর্তি না করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, 5ই আগস্ট শুধু একটি দিবস নয়, এটি একটি প্রতিজ্ঞা। 2024 সালের উত্তাল জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসে এক সংকটময় অধ্যায়। 16 বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এদেশের এই বিপুল সংখ্যক তরুণরা 16 বছর ধরে ক্রমাগত হতাশায় নিমজ্জিত ছিল। ভালো ফলাফল করেও চাকরির জন্য ক্ষমতাসীনদের দুয়ারে দুয়ারে ঘুরেছে। চাকুরিকে ঘিরে তৈরি হয়েছিল দুর্নীতি, স্বজনপ্রীতি আর তদবির বাণিজ্য। এদেশের গরিব মেহনতি মানুষের পয়সা লুট করে পতিত ফেসিবাদ ও তাদের সহযোগীরা এক একজন টাকার পাহাড় গড়ে তোলে। সীমাহীন দুর্নীতির কবলে পড়ে অর্থনীতি ভেঙে পড়ে। দেশের মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল ফেসিবাদী সরকার। অধ্যাপক ইউনূস বলেন, শহীদদের স্বপ্নই আগামী বাংলাদেশের নির্মাণ রেখা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আজ রাত ৮টা ২০ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রেস উইং জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে তিনি এ ভাষণ দেবেন। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে লন্ডন থেকে ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমেই জুলাই শহীদদের প্রতি ঋণ পরিশোধ করতে হবে। তিনি ভিন্নমত কিংবা বিরোধের মাত্রা যেন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসনের কারণ হয়ে না দাঁড়ায় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। 5ই আগস্ট আজ থেকে ঠিক 1 বছর আগে 2024 সালের এই দিনে ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। রাহমুক্ত হয়েছে বাংলাদেশ। দেশের গণতান্ত্রিকামী জনগণের প্রতি আমার আহ্বান, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, মব ভায়োলেন্সকে উৎসাহিত করবেন না, নারীর প্রতি সহিংস আচরণ করবেন না, অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকুন। একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন, আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি সন্তান, প্রতিটি মানুষ নিরাপদে থাকবে। একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রথম এবং প্রধান রাজনৈতিক উদ্যোগ হচ্ছে জনগণের সরাসরি ভোটে জনগণের প্রতি দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি রাষ্ট্র এবং সরকার প্রতিষ্ঠা। গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র পাঠ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে চলছে দিনভর আয়োজন। সেখানে আছেন সুলতানা হিমু, সরাসরি যাচ্ছি তার কাছে। হিমু, আমরা জানি যে মানিক মিয়া এভিনিউতে গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান চলছে, তো সর্বশেষ কি অবস্থা দেখছেন? আপনারা আমার ঠিক, আমি যদি আপনাদেরকে এই চিত্রটা দেখাই, এই মুহূর্তে ঠিক মঞ্চে থেকে ঠিক অপোজিটে হাজারো জনতা, নগরবাসী এক হয়েছেন এই পুনর্জাগরণ অনুষ্ঠান মালার এই আয়োজনে। আজ থেকে 1 বছর আগে ঠিক এই দিনে এবং ঠিক এই সময়ে কিন্তু রাস্তায় লাখো জনতার ঢল নেমেছিল ফ্যাসিস্ট হাসিনার সরকারের পতন ঘটিয়ে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ থেকে পলায়ন করেছিলেন শেখ হাসিনা এবং তার এই সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ পেয়েছিল এক নতুন বাংলাদেশ, এবং সেই নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আজ বর্ষপূর্তির আয়োজনে স্লোগানে স্লোগানে মানিক মিয়া এভিনিউ মুখরিত হয়ে উঠেছে মানুষের কোলাহলে। দেখতে পাচ্ছেন তারা নানা রকমের স্লোগান দিতে পারছে, এবং সকাল থেকে আমরা এই আয়োজন যদি বলি তাহলে অনুষ্ঠান সূচি অনুযায়ী সাইমুম শিল্পী গোষ্ঠীর যে পরিবেশনা সেটির মধ্য দিয়ে এই আয়োজন শুরু হয়েছে এখানে, এবং এর মধ্যে অনুষ্ঠিত হয়েছে কলরব ব্যান্ড, নাহিদ, তাসফি তাদের পরিবেশনা, এবং ধীরে ধীরে আরও যেই পরিবেশনাগুলো রয়েছে সেখানে রয়েছেন এলিটা করিম, রয়েছেন আর্টসেল, রয়েছেন। সবকিছু মিলে এখন পর্যন্ত অনুষ্ঠান খুবই ভালো কাটছে। এই বৃষ্টির মধ্যেও সবাই এক হয়েছেন এই জুলাই পুনর্জাগরণ যে আয়োজন সেখানে, এবং বিকাল 4:45টায় রয়েছে জুলাই ঘোষণাপত্রের পাঠ, এবং সন্ধ্যায় রয়েছে বিশেষ ড্রোন শোয়ের প্রদর্শনী ডু ইউ মিস মি। তো এই ছিল আমার কাছে মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ পরিস্থিতি। হিমু, আপনাকে ধন্যবাদ। মানিক মিয়া এভিনিউ থেকে সরাসরি জানাচ্ছিলেন সুলতানা হিমু। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ঠিক 1 বছরের মাথায় জুলাই ঘোষণাপত্র দিচ্ছে অন্তর্বর্তী সরকার। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আজ বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘোষণাপত্রে কি থাকছে তা পুরোপুরি না বলতে পারলেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেছেন, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে ঘোষণাপত্রে এমন কিছু থাকবে না। আরও জানাচ্ছেন তাফিমুল ইসলাম। 24শে জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় জুলাই ঘোষণাপত্র। অভ্যুত্থানকে কেন্দ্র করে ঘোষণাপত্র প্রকাশের কথা বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। গত বছর 29শে ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র প্রকাশের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আনেন জুলাইয়ের নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠকরা। প্রথমে সরকার এর সাথে যুক্ত না হলেও পরে সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র তৈরির উদ্যোগের কথা বলা হয়। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এর সাথে জুলাই গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে বলে জানানো হয়।
মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট বর্ণনা করা হবে জুলাই ঘোষণাপত্রে। যে বাংলাদেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছে সেটার বর্ণনা, অপশাসন এবং দুর্নীতির বিভিন্ন রকমের অনাচারের মধ্য দিয়ে যে রাষ্ট্রকে তারা পরিচালিত করতে চেয়েছে এবং একটি বিদেশি প্রভুর ইশারা ইঙ্গিতে এই রাষ্ট্র পরিচালিত হয়েছে, সেই কথাগুলো বিবৃত আছে। রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সমস্ত সংস্কারের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো বিবৃত হয়েছে এবং সেই অভিপ্রায় ব্যক্ত করার মধ্য দিয়ে সেই ঘোষণাপত্রের সমাপ্তি করা হলো। ঘোষণাপত্রে বিতর্কিত কিছু থাকবে না বলে মনে করে রাজনৈতিক দলগুলো। এই সরকার তো হচ্ছে জুলাইয়ের প্রোডাক্ট এবং জুলাই চেতনাকে ধারণ করেই এই সরকার পরিচালিত হচ্ছে এখন পর্যন্ত। সুতরাং এমন কিছু ঘোষণাপত্র আসবে না বলে আমরা আশা করি, যেটি জুলাই চেতনাকে কিছুটা ম্লান করবে এবং নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা অথবা আমাদের যে দ্বিতীয় স্বাধীনতার কথা আমরা বলছি, এই স্পিরিটের সাথে বিপরীতে কোনো কিছু আসবে না, এটা আমরা আশা করি। এটা বাস্তবায়নের কোনো ইস্যু নেই, বাস্তবায়ন হবে সেটা হচ্ছে সনদ। ঘোষণার মধ্যে এটাকে শুধু বর্ণনা করা হবে এবং আমি যতদূর জানি ওনারা এটাকে এমনভাবে প্রিপেয়ার করার চেষ্টা করছেন যাতে এটা থেকে কোনো বিতর্ক তৈরি না হয়। জুলাই ঘোষণাপত্রে সকল মানুষের কথা তুলে ধরা হবে বলে আশা প্রকাশ করেন রাজনৈতিক দলের নেতারা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। নানা কর্মসূচিতে রাজধানী সহ সারা দেশে উদযাপন করা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। ৬৪ জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে সকাল ৯টায় শ্রদ্ধা নিবেদন করা হয়। জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের জন্য দোয়া মোনাজাত ও বিশেষ প্রার্থনা করা হয়েছে। প্রতিনিধি পাঠানো তথ্য বিরতি রিপোর্ট করছেন রাজীব আহমেদ। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে রংপুরে নানান কর্মসূচির আয়োজন করা হয়। সকালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ আবু সাইদের পরিবার, জুলাই শহীদ পরিবার, জুলাই যোদ্ধা, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, রংপুর রেঞ্জ ডিআইজি সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন। রাজশাহীতে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির শুরু হয়। শহীদ পরিবারের সদস্যদের নিয়ে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। পাশাপাশি বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছে। পটুয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন ও বিভিন্ন দফতর ও রাজনৈতিক সংগঠন। বিশেষ সম্মাননা দেওয়া হয় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে শহরে গণমিছিল বের করে জেলা জামায়াত ইসলামী। যশোরে সকালে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। এরপর শ্রদ্ধা নিবেদন করেন জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষক শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। মেহেরপুরে জাতীয় নাগরিক পার্টি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। গাইবান্ধায় শ্রদ্ধা জানান এনসিপি, বিএনপি, জামাত ইসলামী, মুক্তিযোদ্ধা সংসদ পরিবার সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। চাঁদপুরে জেলার সকল উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার সংগঠন শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে জুলাই শহীদ মুগ্ধের স্মরণে নির্মিত হয়েছে মুগ্ধ সুপেয় পানির কর্নার। উদ্বোধন করেন জেলা প্রশাসক নাফিসা আরিফিন। এর আগে জেলার বিভিন্ন স্থানে জুলাই শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক সহ প্রশাসনের কর্মকর্তারা। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। জলবায়ুর অভিঘাতে ক্ষতিগ্রস্ত পরিবেশের উন্নয়নে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে কুড়িগ্রামে সবুজায়ন কর্মসূচি অব্যাহত রেখেছে প্রকৃতি ও জীবন ক্লাব। প্রতিষ্ঠিত মোবাইল অপারেটর বাংলা লিংকের সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিবেশবাদী সহ বিশিষ্টজনেরা। শ্যামল নুহকে তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নদীবেষ্টিত উত্তরের জেলা কুড়িগ্রাম।
বছর ঘুরে বর্ষার আগমনী বার্তা এই জনপদে বয়ে আনে নদী ভাঙনের সর্বস্ব হারানোর আতঙ্ক। নানা প্রাকৃতিক দুর্যোগের কষাঘাতে অনেকেই হারাচ্ছেন জীবন জীবিকা, বিরূপ প্রভাব পড়ছে পরিবেশ প্রতিবেশেও। এমন বাস্তবতায় বাংলালিংকের সহযোগিতায় কুড়িগ্রামে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ সুরক্ষা বলয় তৈরির কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। একটি পূর্ণবয়স্ক গাছ 10 জন মানুষকে অক্সিজেন দেয় সারা বছর। ভাবা যায় যে একটি গাছের এত উপকারিতা। একটি গাছ যেমন অক্সিজেন দেয়, এর সাথে সাথে ফুল, ফল এবং নানা ঔষধি উপকরণ দিচ্ছে এবং কাঠ দিচ্ছে, শীতল রাখছে এই ধরিত্রীকে। আসুন এই বর্ষায় আমরা সবাই বৃক্ষরোপণ করি এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। সবুজায়ন উৎসবকে ঘিরে উচ্ছ্বসিত কুড়িগ্রাম উচ্চ বালিকা বিদ্যালয়, শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয় ও মজিদা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা। গাছের প্রতি আমাদের যত্নশীল হতে হবে। গাছ আমাদের পরম বন্ধু, গাছ থেকে আমরা অক্সিজেন পাই। এভাবে যদি প্রত্যেক প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয় তাহলে পরিবেশ খুব সুন্দর হবে। বৃক্ষরোপণ করে বাংলাদেশকে সবুজে সবুজে ভরে দিবে। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন যে আয়োজন করেছে বৃক্ষরোপণ কর্মসূচি, এটাতে বাংলালিংক অংশগ্রহণ করে বাংলালিংক গর্বিত। প্রাণ প্রকৃতি রক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগকে অনুকরণীয় বলেন বিশিষ্টজনেরা। ছাত্রীদের মধ্যে যে উদ্বুদ্ধ করেছে পরিবেশ রক্ষায় গাছ লালন করা, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। গাছ যে আমাদের জীবন, গাছ যে প্রত্যেকে লাগানো উচিত বেশি বেশি করে, সেটা থেকে শিক্ষার্থীরাও শিখবেন এবং পুরো সচেতন হবেন। কুড়িগ্রামে নাকি 7% শুধুমাত্র গাছ আছে। প্রকৃতি ও জীবন তারা যে গাছ লাগানোর জন্য এই যে উদ্যোগ গ্রহণ করছে, এটা আমি তাদেরকে অবশ্যই আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং প্রত্যাশা করতেছি তাদের দেখা দেখে অন্যান্য যারা বেসরকারি সংগঠন আছে তারাও এগিয়ে আসবে এভাবে গাছ লাগানোর জন্য। ভবিষ্যতেও প্রকৃতি ও জীবন ক্লাবের পরিবেশ বান্ধব কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান পরিবেশবাদী সহ সচেতন মহলের। আফরোজা হাসি, চ্যানেল আই। এবারে জুলাই গণঅভ্যুত্থানের আরও কিছু খবর। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপনে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। একই সময়ে খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন সহ আরও কিছু দল এই কর্মসূচি পালন করেছে। দলীয় নেতাকর্মীদের পদচারণায় মুখর ছিল রাজধানীর বিভিন্ন এলাকা। বিস্তারিত জানাচ্ছেন যাযাবর মিন্টু। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন কর্মসূচিতে নেতাকর্মীদের সমাগম সকাল থেকেই। সমাবেশে জাতীয় নির্বাচনের আগেই সংস্কার বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আবারও জানান দলের নেতারা। একটি সুন্দর রাষ্ট্রীয় কাঠামো নির্মাণ করে অবাধ নিরপেক্ষ নির্বাচন, একটি সুন্দর দেশ গড়ার জন্য যা যা প্রয়োজন আমরা পরামর্শ দিয়েছি। আমরা আশা করব আজকে বিকালে যে জুলাই ডিক্লারেশন পড়ে শোনানো হবে, কিছু কিছু রহস্য সংশয় তৈরি হচ্ছে। কোন চাপে, কোন দলের চাপে যেন সব দলকে উপেক্ষা করে কোন একটি দলের ইচ্ছাকে যেন প্রতিফলিত করা না হয়। আগামী নির্বাচন যখনই হোক, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে টাইমলাইন দিয়েছেন, আমরা আমাদের প্রিয় আমিরে জামাত বলেছেন কোনো অসুবিধা নেই, আমরা সেই নির্বাচনে অংশ নেব, প্রোভাইডেড সেই নির্বাচনের আগে সংস্কারের মৌলিক কাজ শেষ করতে হবে। শেষ না করে নির্বাচন আমরা মেনে নিতে পারি না। কোনো আবেগ কিংবা কোনো দল অথবা বিদেশি চাপের কাছে মাথা নত না করতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। তড়িঘড়ি করে একটা নির্বাচনের প্রস্তুতি নেবার মতো করে কোনো ডিক্লারেশন, কোনো সনদ ঘোষিত হলে দেশ আবার বিক্ষোভে জ্বলে উঠবে ইনশাআল্লাহ। সমাবেশ শেষে বের হয় গণমিছিল। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিজয়নগরে সমাবেশ করেছে খেলাফত মজলিস। প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পরে দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে গণমিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে খেলার খবরে জানিয়ে ফিরব। ফিরে এলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে।
জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র জনতাকে আনতে ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। এসব ট্রেনে করে দেশের বিভিন্ন জেলা থেকে জুলাই যোদ্ধাসহ সব স্তরের মানুষ ঢাকায় আসছেন। কর্মসূচি শেষে আবার এসব ট্রেনে করে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। এবারে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। যশোরে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে অধিকাংশ নিচু জমিতে আমন ধানের বীজতলা ডুবে গেছে। এতে চলতি মৌসুমে ধানের চারা সংকট দেখা দিয়েছে। কৃষক বলছেন, সঠিক সময়ে চারা পাওয়া না গেলে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে পড়বে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পটুয়াখালীতে তালগাছ থেকে ৩০টি বাবুই পাখির বাসা ভেঙে অনুতপ্ত হয়ে পুনরায় প্রতিস্থাপন করেছেন অভিযুক্ত কৃষক। সম্প্রতি গলাচিপার আমখলা গ্রাম থেকে বন বিভাগ ও পরিবেশবাদী সংগঠন অভিযান চালিয়ে ১২টি বাবুইয়ের বাসা ও ১২টি ডিম উদ্ধার করে। বাস্তুতন্ত্র রক্ষায় প্রকৃত জীববৈচিত্র্য সংরক্ষণ যখন বাধ্যতামূলক, তখন এমন উদ্যোগ সচেতনতা বাড়াবে বলে মত পরিবেশবাদীদের। জানাবো খেলার খবর। 2026 এএফসি অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই সামনে রেখে দ্বিতীয় দিনের মতো লাওসে অনুশীলন করেছে বাংলাদেশের মেয়েরা। 4 জাতির এই টুর্নামেন্টে এইচ গ্রুপের প্রথম ম্যাচে 6 আগস্ট স্বাগতিক লাওসের মুখোমুখি হবে আফিদা সাগরিকারা। অতীত পরিসংখ্যানে শক্তিশালী দলটিকে হারাতে না পারার আক্ষেপ ঘোচানোর পাশাপাশি প্রতিপক্ষকে রুখে রাখার কৌশলও আয়ত্ত করছেন ফুটবলাররা। পাশাপাশি গ্লাভস হাতে কঠিন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে স্বর্ণা রানী ও মিলি আক্তারদের, জানিয়েছেন গোলকিপার কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। নেদারল্যান্ড সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সিরিজ শুরু হবে 30 আগস্ট। আগামী মাসে এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুত করতে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বিসিবি। চলতি মাসের 26 তারিখ বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস দল। সিরিজ শুরু হবে 30 আগস্ট। বাকি 2 ম্যাচ হবে 1 ও 3 সেপ্টেম্বর। সবকটি ম্যাচই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে। ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা 6টায়। সিরিজ শুরুর আগে 6 আগস্ট মিরপুরে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প, যা চলবে 15 তারিখ পর্যন্ত। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। স্বৈরশাসনের সমাপ্তি ঘটানো ঐতিহাসিক 5 আগস্টে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা। বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার প্রত্যয়। মানবিক বাংলাদেশ গঠন করে জুলাই শহীদদের ঋণ পরিশোধে তারেক রহমানের আহ্বান। উগ্রবাদ চরমপন্থার উত্থান রোধে সতর্কতা। মানিক মে এভিনিউয়ে 26 দফা ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ বিকেলে। দিনভর আয়োজনে সব স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে সারা দেশ থেকে বিশেষ ট্রেনে ঢাকায় ছাত্র জনতা। জেলায় জেলায় শহীদদের প্রতি শ্রদ্ধা ও দোয়া মাহফিল। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে কুড়িগ্রামে প্রকৃত জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশ সংরক্ষণের উদ্যোগকে বিশিষ্টজনদের স্বাগত। প্রিয় দর্শক, এই ছিল চ্যানেলের সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।